হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের একটি নতুন এপিসোডে। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম কেশরী 2। সিনেমাটাতে অভিনয় করেছে অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। সিনেমার ট্রেলার যখন রিলিজ হয়েছিল, ট্রেলার দেখেই মোটামুটি আমরা বুঝে গেছিলাম যে সিনেমাটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপর বেশ করে নির্মাণ করা হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডতে কি হয়েছিল আর তার কি পরিণাম হয়েছিল সেটা মোটামুটি ইতিহাস থেকে আমাদের সবারই আইডিয়া আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সম্বন্ধে সংক্ষেপে আমরা যেটা জানি সেটা হচ্ছে জেনারেল মাইকেল ডায়ারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং তার 4 বছরের পরে পাঞ্জাব থেকে উধম সিং গেছিল লন্ডনে এবং লন্ডনে গিয়ে সে মাইকেল ডায়ারকে খুন করে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিল। কিন্তু হত্যাকাণ্ড থেকে শুরু করে মাইকেল ডায়ারের মৃত্যু পর্যন্ত মাঝখানের যে টাইম লাইনটা, সেই টাইম লাইনে কি হয়েছে, এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে কি কি ঘটনা ঘটেছিল সেই সম্বন্ধে কিন্তু আমাদের জেনারেশন মনে হয় না খুব একটা বেশি কিছু জানে। অ্যাকচুয়ালি সেই সময় ব্রিটিশ ক্রাউনের অধীনে থাকা ভারতবর্ষের তরফ থেকে কেউ বা কারা যে প্রতিবাদ করতে পেরেছিল এবং তারও কোনো একটা রিয়াকশন হয়েছিল ব্রিটিশ ক্রাউনের প্রতি, সেটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা। কেশরী 2 সিনেমাটা দেখার পরে ইতিহাসের এমন একটা চ্যাপ্টার আমাদের সামনে উন্মোচন হয় যেটা কিনা আমাদের অনেকের কাছেই অজানা। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাবো জেনারেল ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। সিনেমার প্রথম এই দৃশ্যটাকে এত সুন্দরভাবে পিকচারাইজ করা হয়েছে এবং ক্যামেরা ওয়ার্কটা এত সুন্দরভাবে করা হয়েছে না বন্ধুরা, তোমরা যদি থিয়েটারে বসে এই দৃশ্যটা দেখো তোমাদের শরীরে রক্ত গরম হয়ে যাবে। তোমাদের থিয়েটারে বসেই মনে হবে জেনারেল ডায়ারকে যদি তৎক্ষণাৎ হাতের কাছে পাওয়া যেত, তোমরা প্রত্যেকে আলাদা আলাদা করে তাকে মার্ডার করে দিতে। এই হত্যাকাণ্ডের পরে সিনেমাতে ইন্ট্রোডিউস করা হবে সিনেমার মূল ক্যারেক্টার শঙ্করন নায়ারকে। শঙ্করন নায়ার চরিত্রে অভিনয় করেছে অক্ষয় কুমার। অন্যান্য মশলাদার কমার্শিয়াল ছবিতে তাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়, এটা তার তুলনায় অনেকটা সাধারণ এবং ভিন্ন টাইপের ছিল। শঙ্করন নায়ার পেশায় একজন উকিল এবং সে ব্রিটিশ সরকারের হয়ে সমস্ত কেস লড়ে। ব্রিটিশ সরকারের অক্ষয় কুমার অর্থাৎ শঙ্করন নায়ার এখন পর্যন্ত কোনো কেস হারেনি এবং এর পুরস্কার স্বরূপ ব্রিটিশ সরকার শঙ্করন নায়ারকে ভাইসরয় অফ কাউন্সিলরের মেম্বারও বানিয়ে দেয়। ভাইসরয় অফ কাউন্সিলরের মেম্বার বানিয়ে দেয়, যেটা কিনা একটা সম্মানীয় পদ ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে, এবং সেখানে শঙ্করন নায়ারই ছিল একমাত্র ভারতীয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার পাশাপাশি শঙ্করন নায়ারের মানসিক পরিস্থিতিকে কিভাবে পাল্টে দেয়, তার জীবনে কি কি পরিবর্তন আসে, তার লাইফের মোটিভটাকে কিভাবে পুরোপুরি চেঞ্জ করে দেয়, এটা নিয়েই সিনেমায় এগোতে থাকে। জেনারেল মাইকেল ডায়ারের তত্ত্বাবধানে সংঘটিত এই হত্যাকাণ্ড এবং এর ফলে যে হাজার হাজার নিষ্পাপ মানুষের প্রাণহানি, শঙ্করন নায়ার যখন পুরো ব্যাপারটাকে নিজের মন থেকে রিয়ালাইজ করতে পারে, তখন ব্রিটিশ সরকারের উপর তার একটা ঘৃণা জন্ম নেয় এবং সে ডিসাইড করে ব্রিটিশ সরকারের এগেইনস্টে গিয়ে সে নিজেই এটার প্রতিবাদ করবে। আর তার এই কাজে তাকে সাহায্য করার জন্য সবসময় তার পাশে থাকে দিলজিৎ গিল নামে একজন তরুণী উকিল, যে চরিত্রে আমরা এখানে দেখতে পাবো অনন্যা পান্ডেকে। ব্রিটিশ সরকারের একজন ঊর্ধ্বতন মিলিটারি কর্মকর্তার বিরুদ্ধে কেস লড়া ব্যাপারটা যে খুব একটা ইজি হবে না, সেটা শঙ্করন নায়ার খুব ভালোভাবেই জানতো এবং যখন সে কেসটা লড়তে শুরু করে প্রতিটা পদক্ষেপেই এই সত্যটা সে হাড়ে হাড়ে বুঝতে পারে। যদিও আদালতের জায়গাটা সবসময় নিউট্রাল হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু ব্রিটিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত, এখানে দাঁড়িয়ে ব্রিটিশ সরকারের একটা মোরাল সাপোর্ট ছিল জেনারেল ডায়ারের দিকে, কিন্তু শঙ্করন নায়ারের স্ট্রং আর্গুমেন্টের সামনে দাঁড়িয়ে সেটা খুব একটা ফলপ্রসূ হয় না। এরপরে এই ব্রিটিশ সরকারের অধীনে একজন ভারতীয় কর্মরত ব্যক্তি যার নাম তিলক সিং, তারই পরামর্শে ব্রিটিশ সরকার হায়ার করে অ্যাডভোকেট নেভিলি ম্যাকেনলিকে, যে চরিত্রে আমরা দেখতে পাবো আর মাধবনকে। কারণ শঙ্করন নায়ারের এগেনস্টে ম্যাকেনলিকে এমন কিছু মিথ্যা কথা বলা হয় যার জন্য ম্যাকেনলি রাজি হয়ে যায় শঙ্করন নায়ারের এগেনস্টে কেস লড়তে। তিলক সিং ম্যাকেনলিকে বলে শঙ্করন নায়ারের জন্য সে ভাইসরয় অফ কাউন্সিলরের মেম্বার হতে পারেনি, কারণ শঙ্করন নায়ারই সমস্ত সংবাদ মাধ্যমের কাছে এমন একটা খবর ছড়িয়ে দিয়েছিল যে ম্যাকেনলি কোনো একজন ইংরেজ সাহেবের অবৈধ সন্তান। আর এই কথাটা শোনার পরে ম্যাকেনলি পার্সোনাল গ্রাউন্ডে রাজি হয়ে যায় শঙ্করন নায়ারের এগেনস্টে কেস লড়ার জন্য। এরপরে আমরা দেখতে পাই শঙ্করন নায়ার এবং ম্যাকেনলি কোর্টরুমে মুখোমুখি। সিনেমার পরবর্তী অংশের প্রায় 80% জুড়েই আমরা দেখতে পাবো কোর্টরুম ড্রামা এবং সেখানে ম্যাকেনলি এবং শঙ্করন নায়ারের ওকালতি বুদ্ধির যুক্তিতর্কের যুদ্ধ। সিনেমার কাহিনীর ক্লাইম্যাক্সে অডিয়েন্স হিসাবে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, মোটামুটি ব্যাপারটা সেরকমই করবে, কিন্তু সেই লেভেলে পৌঁছাতে গিয়ে ম্যাকেনলির ওকালতি এবং কূটনৈতিক চালে শঙ্করন নায়ার এবং দিলজিৎ গিলকে যথেষ্ট প্রবলেমের মুখে পড়তে হবে। এমনকি তাদের দুজনকে একটা কেসে ফাঁসিয়ে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হবে এবং যার কারণে জেনারেল ডায়ার নিঃশর্ত মুক্তি পেয়ে যাবে। এরপরে শঙ্করন নায়ার এবং দিলজিৎ গিল উভয়েই নিজেদের জীবনটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করবে। কৃপাল সিং নামে একজন রাজনৈতিক নেতা, যার বিরুদ্ধে শঙ্করন নায়ার কেস লড়েছিল ব্রিটিশ সরকারের হয়ে এবং তাকে জেল হাজতে পাঠিয়েছিল, তার কাছ থেকে শঙ্করন নায়ার একটা চিঠি পাবে এবং সেই চিঠিটা শঙ্করন নায়ারের মনের উপর এমন একটা প্রভাব ফেলবে, শঙ্করন নায়ার বাধ্য হবে আবার ফিরে আসতে এবং শুধুমাত্র সে একাই ফিরে আসবে না, সে দিলজিৎ গিলকেও সাথে করে নিয়ে আসবে।
এরপরে তারা দুজন মিলে কেসটাকে আবার স্টাডি করবে এবং সেই কেসের মধ্যে যেগুলো লুপহল ছিল সেই লুপহলগুলোকে খুঁজে বের করবে। পরবর্তীতে তারা গভর্নমেন্টের কাছে আবেদন করবে কেসটাকে রিওপেন করার। ব্রিটিশ সরকার প্রথমে কেসটাকে ওপেন করতে রাজি না হলেও শঙ্কর নারায়ণ নিজের বুদ্ধিমত্তার সাহায্যে কোনো না কোনোভাবে তার বক্তব্যকে ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরবে এবং সেটাও সে করবে সমস্ত দেশের সাংবাদিকদের সামনে, যার ফলে জেনারেল ডায়ারের কুকীর্তি পরের দিন সবিস্তারে সমস্ত সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়ে যাবে এবং শঙ্কর নারায়ণের নৈতিক জয় হবে জেনারেল ডায়ারের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকার বাধ্য হবে জেনারেল ডায়ারকে ডিমোশন করে ভারতবর্ষ থেকে লন্ডনে পাঠিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। তো চলো এবার সিনেমাটা রিভিউ করি। এই সিনেমাটা রিভিউ করতে গিয়ে আমি একটা কথাই বলবো, সিনেমাটা জাস্ট মাস্টারপিস তৈরি হয়েছে। এই সিনেমার যে ডিরেক্টর করণ সিং ত্যাগী, এটা তার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমার ক্ষেত্রে সে এমন একটা স্টোরি বেছে নিয়েছে যেখানে নিজের তরফ থেকে নিজের ইচ্ছা মতো কমার্শিয়াল এলিমেন্ট যোগ করার মতো কোনো অপশন তার হাতে ছিল না এবং সেটা সে করেওনি। ইতিহাসের যে অংশটা আমরা বেশিরভাগই জানি না, সেই অংশটাকে খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। আমি যতদূর জানি পরিচালনার পাশাপাশি করণ সিং ত্যাগী বাই প্রফেশন একজন লয়ার, আর তার এই উকালতের মুছিয়ানা এই সিনেমাটার প্রতিটা পদক্ষেপে আমরা দেখতে পাবো। ম্যাকিনলি এবং শঙ্কর নায়ারের কোর্টরুম ড্রামা এবং দুজনের ফেস টু ফেস আর্গুমেন্ট এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেটা হয়তো এতটা ইজি হতো না যদি কিনা ডিরেক্টর একজন এক্সপার্ট লয়ার না হতেন। এরপরে আমি বলবো সিনেমার অভিনেতাদের কথা। গত 7 বছরে অক্ষয় কুমার যতগুলো সিনেমায় অভিনয় করেছে, একমাত্র OMG 2 বাদে বাকি কোনো সিনেমায় কিন্তু আপ টু মার্ক ছিল না। তার প্রত্যেকটা সিনেমায় ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখ দেখেছে। এই সিনেমাটার ক্ষেত্রে অন্তত আমি এটা বলতে পারি, এই সিনেমাটা যদি বাজেট রিকভার করতে না পারে, তবুও 1% অডিয়েন্স খুঁজে পাওয়া যাবে না যারা হলের বাইরে এসে বলবে যে এই সিনেমাটা খারাপ হয়েছে। অক্ষয় কুমারের পরে আমি বলবো অনন্যা পান্ডের কথা। দিলজিৎ গোল চরিত্রে অনন্যা পান্ডে যে খুব একটা ভালো অভিনয় করেছে সেটা নয়, তবে আজ পর্যন্ত অনন্যা পান্ডে যতগুলো কাজ করেছে তার মধ্যে এই কাজটা তার দা বেস্ট। এরপরে আমি বলবো আর মাধবনের কথা। আর মাধবনকে লাস্ট আমি দেখেছিলাম শয়তান সিনেমাতে। কেশরী 2 সিনেমাতে আর মাধবনের করা ম্যাকেনলি ক্যারেক্টারটা যতক্ষণ পর্দায় ছিল তার 90% ছিল কোর্টরুমের ভেতরে। কোর্টরুমের ভেতরে শঙ্কর নায়ার এবং ম্যাকেনলির যে ওকালতি বাকযুদ্ধ, সেখানে অক্ষয় কুমারের পাশাপাশি আর মাধবন সমান তালে ভালো অভিনয় করেছে। অডিয়েন্স বাধ্য হবে ম্যাকেনলির চরিত্রটাকে ঘৃণা করতে, আর এই জন্যই আর মাধবন অভিনেতা হিসেবে প্রশংসার দাবি রাখে। তো বন্ধুরা, এই ছিল আমার ব্যক্তিগত মতামত। তোমাদেরকে শুধু আমি একটি কথাই বলবো, সিনেমা হলে যাও এবং সিনেমাটা দেখে এসো। আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরও এই সিনেমাটা ভালো লাগবে। এর বেশি আমি আর কিছু বলবো না। তোমাদের যদি ইচ্ছা হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং বেল বাটন প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী সিনেমা রিভিউ তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী সিনেমা রিভিউতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।